আচ্ছা, তো আমি কি বলছি যে আমাদের যে কোয়েশ্চেনটা আসবে, কোয়েশ্চেনটার নাম হচ্ছে মানে যে যে মডিউল থেকে আসবে সেটা হচ্ছে আমাদের রিডিং সেকশন। ঠিক আছে, আজকে আমরা রিডিং সেকশনের ফার্স্ট ক্লাসটা করতেছি। রিডিং সেকশনে প্রথম কোয়েশ্চেনটা দেখেন কি লিখছে, আর অ্যান্ড ডাব্লিউ মানে হচ্ছে রিডিং অ্যান্ড রাইটিং। যদিও কোয়েশ্চেনটা রিডিং সেকশনের, বাট সেটা রিডিং এবং রাইটিং কভার করবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে কি, একটা ছোট্ট প্যারাগ্রাফ বা প্যাসেজ থাকবে, তার মাঝখানে কয়েকটা লাইনে কয়েকটা গ্যাপ থাকবে, লাইনে লাইনে গ্যাপ থাকবে, গ্যাপগুলো আমাদেরকে অ্যান্সার করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। কয়টা কোয়েশ্চেন আসে? 5 থেকে 6টা। 5টাই ধরে রাখেন, এখন আর 6টা আসে না বেশি, 5টাই এসে। রাইটিং কত মার্ক পাচ্ছি? রাইটিংয়ে 22, রিডিংয়ে 22, টোটাল 44 মার্কস। দেখেন তো রিডিং সেকশনে বাকি যে কোয়েশ্চেন আছে 3, 6, 15, 1, আপনার ওগুলো মিলায় তো আপনার 30ও হয় না, একটারই 44। এত বেশি, খুবই সহজ জিনিস কিন্তু এটাতে মার্ক বেশি কেন? একটাই জিনিস, সেটা আমি আপনাদেরকে বলি। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, কোয়েশ্চেন কয়টা আমার? 5 থেকে 6টা কোয়েশ্চেন। আচ্ছা, রাইটিং হচ্ছে 22, রিডিং 22, টোটাল মার্কস কত? 44। কোয়েশ্চেনের ফরম্যাটটা কি? একটা শর্ট প্যাসেজ থাকবে অথবা প্যারাগ্রাফ, যেখানে প্যারাগ্রাফের মাঝে মাঝে কিছু গ্যাপ থাকবে, ব্ল্যাঙ্ক থাকবে, সেগুলো আমাদেরকে অ্যান্সার করতে হবে। অ্যান্সারটা করবো কেমনে? এই যে একটা গ্যাপ আমি অ্যান্সার করব, সেটা কি খালি এমনি ওয়ার্ড দেখলে অ্যান্সার করতে পারবো? দেখেন একটা আমি হাইলাইট করে দিছি, মিনিং অফ ইচ সেন্টেন্স হেল্পস মি টু প্রেডিক্ট দি অ্যান্সার। একটা প্যাসেজে কি কয়েকটা সেন্টেন্স আছে না? প্রত্যেকটা সেন্টেন্স আমি অর্থ বুঝে বুঝে পড়ব। যদি মিনিংটা বুঝে পড়তে পারি তাহলেই আমি ধরতে পারবো যে অ্যান্সারটা কী হবে। যদি আমি মিনিংটা না বুঝি, কনটেক্সট যদি আমি না বুঝি, তাহলে আমি অ্যান্সার ধরতে পারবো না। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। প্রত্যেকটা লাইন যখন আপনি পড়তেছেন, লাইনগুলো আপনাকে কি বলতেছে, প্রত্যেকটা লাইনের প্রত্যেকটা সেন্টেন্সের মিনিং আপনাকে বুঝতে হবে। যদি সেন্টেন্সের মিনিং ক্লিয়ার থাকে, আপনি ইজিলি আইডেন্টিফাই করতে পারবেন যে গ্যাপের অ্যান্সারটা কী হবে। যদি সেন্টেন্সের অর্থই না বুঝেন, তাহলে আপনি, কারণ খুব কাছাকাছি কিছু অপশান থাকবে, আপনার মনে হবে এটাও অ্যান্সার হইতে পারে, এটাও হইতে পারে। বাট যদি সেন্টেন্সের মিনিংটা বুঝেন, আপনি একদম কারেক্ট অ্যান্সারটা চুজ করতে পারবেন সহজে। তাহলে ইম্পর্টেন্ট সবচেয়ে প্রত্যেকটা সেন্টেন্সের মিনিং বুঝে বুঝে পড়া। আমরা এটাই করবো আজকে। সেকেন্ড দেখেন, ধরেন আমি একটা সেন্টেন্স পড়তে গিয়ে একটা গ্যাপ পাইছি। এই গ্যাপের মধ্যে কি থাকে? এই যে এই আইকনটা দেখছেন, এটাকে আমরা বলি ড্রপ ডাউন। এই দেখেন আমার উপরেও আছে, এই দেখছেন ফাইন্ড, উপরে যে ফাইন্ড আছে, আমি ফাইন্ডে একটা চাপ দিই, কি আসছে? 3টা অপশান আসছে না? এক্স্যাক্টলি এভাবেই আসবে হচ্ছে আমার পিটি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আমি যদি আপনাদেরকে সফটওয়্যার থেকে দেখাই, সফটওয়্যার থেকে দেখাবো? আচ্ছা, যেটা সঠিক হবে সেটা ক্লিক করব। ধরেন এই যে এখানে আমার সফটওয়্যারে আমরা প্র্যাকটিস করার সময় এখানেও আমরা জিনিসটা পড়ব, পড়ে যে অপশানটা আমার কাছে মনে হবে ভালো সেটা আমি চুজ করব। আচ্ছা, তা আমাদের মডিউলটা কি? কোন মডিউল? রিডিং মডিউল। আচ্ছা, আসি রিডিং মডিউলে আসি। আচ্ছা, আমি আমার ইয়াতে আসি, এইটা হচ্ছে রিডিংয়ের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আর এটা হচ্ছে রিডিং অ্যান্ড রাইটিং। দেখছেন উপরে লেখা রিডিং অ্যান্ড রাইটিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আরেকটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে শুধুমাত্র রিডিংয়ের জন্য, আর এটা কিসের জন্য? রিডিং অ্যান্ড রাইটিংয়ের জন্য। আচ্ছা, তো দেখেন এখানে দেখছেন যে একটা শর্ট একটা প্যাসেজ, এই প্যাসেজে দেখছেন যে এক একটা গ্যাপের জন্য এক একটা অপশান আছে এরকম। তা আমি কি করবো, এই যে দেখেন এটা ক্লিক করব, ক্লিক করে দেখবো যে কোন অপশানটা সবচেয়ে ভালো, সেটা আমি চুজ করলাম। কথায় কথায় আমি চুজ করলাম এটা, এখানে আমি চুজ করলাম হচ্ছে আরেকটা, এখানে একটা চুজ করলাম, এখানেও একটা, এখানে আরেকটা। এই টোটাল 5টা অপশান আমি আমার অ্যান্সার চুজ করে ফেললাম। যখন আমার কোয়েশ্চেন অ্যান্সার করা শেষ হয়ে যাবে, আমি তখন কি করব? নেক্সট দিয়ে পরেরটায় চলে যাব। মনে রাখবেন আপনার কিন্তু কোয়েশ্চেন অটোমেটিক্যালি নিয়ে যাবে না পরেরটায়। এটা অনেকে ভুল করে, ওয়েট করে, মনে করে যে আমি অ্যান্সার করছি,
এটা কোয়েশ্চেনের তো একটা টাইম আছে। অনেক টিচার পড়ায় যে আপনি 2.5 মিনিট টাইম নেবেন এটার জন্য, তো মনে করে 2.5 মিনিট পর অটোমেটিক্যালি চলে যাবে। অটোমেটিক্যালি যাবে না, আপনাকেই যেতে হবে। তাহলে কেয়ারফুল থাকেন। যদি আপনি 2 মিনিটের মধ্যে শেষ করতে পারেন, 2 মিনিটে শেষ করে চলে যাবেন নেক্সট দিয়ে। টাইম কিন্তু ওভারঅল আপনার রিডিংয়ের জন্য 30 মিনিট। না, টাইম থাকবে না, এটাই প্রবলেম। তখন দেখা যাবে কি আপনি অটোমেটিক্যালি, জি আপনার সময় নষ্ট হয়ে যাচ্ছে, টাইম নষ্ট হয়ে যাচ্ছে। একটু সামনে চলে আসেন, তাহলে সামনে এসে বসেন, বুঝছেন? তো আপনার কী করতে হবে? আপনাকে অবশ্যই, আপনার তো একটা ক্যাপাসিটি আছে যে আমি এত সময়ের মধ্যে পড়তে পারি, এত সময়ের মধ্যে অ্যান্সার করতে পারি, অ্যান্সার শেষ করে আমি চলে যাব নিজেই। ঠিক আছে সবাই? ক্লিয়ার? আচ্ছা, আমরা একদম স্টার্ট করছি। একদম কোয়েশ্চেনটা হচ্ছে পিটি রিডিং মডিউল। আপনি একটু রিল্যাক্স হন, সমস্যা নেই, আমি লাস্টে আবার রিভিউ করে দেব। ঠিক আছে? আচ্ছা, তো আবার আসি। আচ্ছা, তাহলে দেখছেন একটা গ্যাপের উপর আমি ক্লিক করব, কি আসবে? একটা ড্রপ ডাউন লিস্ট, দেখতে পাচ্ছেন? একটা ড্রপ ডাউন লিস্ট আসবে। সেখানে কি থাকবে? অ্যান্সারের অপশান থাকবে। কয়টা? 4টা। আমি কি করব? কারেক্ট অ্যান্সারটা চুজ করব। কারেক্ট অ্যান্সারটা কীভাবে বুঝবো? সেন্টেন্সের মিনিং বুঝে, সিচুয়েশন বুঝে, গ্রামার টামার। আচ্ছা, আরও কিছু জিনিস আছে দেখেন। ফার্স্ট তো মিনিং অফ দ্য সেন্টেন্স, সেন্টেন্সের অর্থ। সেকেন্ড দেখেন একটা ইম্পর্টেন্ট জিনিস, টেন্স, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। টেন্স ধরেও আপনি আপনার অ্যান্সার পিক করতে পারবেন। মনে আছে আপনাদেরকে একটা অ্যাসেসমেন্ট টেস্ট দিয়েছিলাম, সেখানে পাস্ট প্রেজেন্ট এরিয়া ছিল, সেটা কিন্তু এই টেন্সের এখান থেকে আসছে। আচ্ছা, গ্রামার, গ্রামারের সবগুলো টপিক বলতে গেলে কভার করে এখানে, সবগুলো টপিক। আপনার সেটা হইতে পারে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট, সেটা হইতে পারে হচ্ছে গিয়ে সিঙ্গুলার প্লুরাল, সেটা হইতে পারে আর্টিকেল এ অ্যান্ড দা, ঠিক আছে? সেটা হইতে পারে একটা কন্ডিশনাল সেন্টেন্স, ইফের সাথে যদি প্রেজেন্ট হয় পরেরটা ফিউচার। এই টাইপের সবগুলা স্ট্রাকচার আমার অ্যান্সার করার জন্য সাহায্য করবে। আচ্ছা, প্রিপোজিশনস খুব ইম্পর্টেন্ট। অন, ইন, অ্যাট, ফ্রম, বাই, টু, যা আছে সব রকমের প্রিপোজিশন থাকে, এগুলো দিয়ে আমি অ্যান্সার করি। একটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি? কিছু একটা কম্বিনেশন আছে, এই ওয়ার্ডের সাথে এই প্রিপোজিশনটাই সবসময় যায়। দেন আমি লিখছি একটা, যে ওই কে জানি ভুল করছিল সেদিন, স্মোকিং ইজ ইনজুরিয়াস, কি? স্বাস্থ্যের জন্য। কি বলবো? ফর হেলথ, টু হেলথ। সিগারেট খান? আচ্ছা, ঠিক আছে। প্যাকেট দেখছেন? প্যাকেটেই থাকে লেখা। আচ্ছা, না কালকে একজন ভুল করছে, এটা আমি দিয়েছিলাম, এটা করছিলাম যে আইএলসে পড়াচ্ছিলাম, তো ফর হেলথ লিখছে, আমি কি সিগারেট খান বলছে না, আমি সেই জন্যই ভুল করছে। খাইলে তো প্যাকেট দেখতেন যে লেখা আছে টু হেলথ, তাই না? আচ্ছা, আমরা দেখি হয়তো অ্যাডভার্টাইজমেন্টে আসে, অথবা আমাদের কোনো এক সময় পড়ছি বা একটা সিগারেটের প্যাকেটে দেখছি যে স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। ইনজুরিয়াস টু হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ইনজুরিয়াসের পর সবসময় কি বসে? টুই বসে, ফর আপনি বসাতে পারবেন না, এটাই নিয়ম। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মানে এই প্রিপোজিশনটাই বসতে হবে, এছাড়া আর কিছু বসতে পারবে না। যেমন একটা কথা বলি, উনি আমার চেয়ে ভিন্ন, হি ইজ ডিফারেন্ট। এই যে ফ্রম বলছেন কেন? কারণ ডিফারেন্টের সাথে ফ্রমই বসে, এটা হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ঠিক আছে, এটা আমি লিখে দিই এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়তো মিনিং হয়ে এটা ফর আসার কথা, বাট এটা একটা গ্রামারের নিয়ম। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সবসময় কম্বিনেশন ধরে আসতে হবে, ইনজুরিয়াসের পর টুই হবে। যেমন এই জিনিসটা আমার জন্য উপকারী, ইট ইজ বেনিফিশিয়াল টু, বেনিফিশিয়াল টু। তো বুঝেন জিনিসগুলো, যে এইটার আমি একটা লিস্ট দিয়ে দিব আপনাদেরকে। ঠিক আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন একটা লিস্ট দিয়ে দিব আপনাদেরকে। ঠিক আছে, সফট কপি। আচ্ছা, তেমনই দেখেন অনেকে বলে আই এম ইন্টারেস্টেড টু সুইম। আমি বলতেছি যে আমি সাঁতার কাটার ব্যাপারে খুব আগ্রহী, বা সাঁতার কাটা হচ্ছে আমার খুব ইন্টারেস্টেড জিনিস। আই এম ইন্টারেস্টেড ইন সুইমিং। ইন্টারেস্টেড ইন হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তারপর সবসময় ভার্বের আইএনজি বসে। ইন্টারেস্টেড ইন, এটা হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এরকম একটা পুরো মুখস্থ করে ফেলবেন, যা আছে বুঝে বুঝে মুখস্থ করে ফেলবেন। এনে বুঝাবুঝির কাজ কম, মুখস্থ করা বেশি। আচ্ছা, কলোকেশন।
কলোকেশন কি জিনিস? কলোকেশন কি জিনিস দেখেন, আমি একটা এক্সাম্পল দিছি। আচ্ছা, বৃষ্টি তো সবই তো বৃষ্টি, তাই না? তখন একটা বৃষ্টি হচ্ছে খুব ভারী বৃষ্টি, আর একটা হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি, গুড়ি গুড়ি বৃষ্টি, যখন রিক্সায় করে ঘুরতে ইচ্ছে করে। কোনটা? গুড়ি গুড়ি বৃষ্টি কোনটা? ড্রিজলিং। ড্রিজেল হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি, ঝিরিঝিরি বৃষ্টি। হেভি বৃষ্টি কোনটা? না না, রেইনিংটা আমি এটা লিখছিলাম এমনিতে। আচ্ছা, হেভি বৃষ্টি কোনটা? ইট ইজ পোরিং। পোর মানে হচ্ছে ঢালা, নর্মাল পোর মানে কিন্তু ঢালা। পোরিং মানে ধুমসে খালি আকাশ থেকে খালি পড়তেই আছে পানি, এটা হচ্ছে পোরিং। ঠিক আছে, হেভি বৃষ্টি। আবার কখনো যদি মানে ভার্ব হিসেবে না ইউজ করে জাস্ট হেভি বৃষ্টি, হেভি শাওয়ার বলে এটাকে, হেভি শাওয়ার। তো এই ওয়ার্ডগুলো শিখে রাখবেন যে আপনি চাইলে এটাকে হেভি রেইন বলতে পারবেন না, এটা হেভি শাওয়ার অথবা পোরিং। আবার যখন হ্যাঁ লাইট শাওয়ার করে, ভুল, মানে এটা ভুল এক্স্যাক্টলি ওভাবে না, অ্যাপ্রোপ্রিয়েট না জিনিসটা। আপনাকে দিচ্ছে বেস্ট অপশনটা চুজ করতে। এখানে কিন্তু ধরেন একটা অ্যান্সার 50% কারেক্ট, একটা 75%, একটা 100% কারেক্ট। কোনটা সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট সেটা আপনাকে চুজ করতে হবে। ঠিক আছে, আর কিছু ভোকাবুলারি যদি আপনার আগে থেকে থাকে তাহলে আপনার জন্য গেস করা ইজি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এই লাস্টেরটা আমি একটু পরে বলবো যে এলিমিনেশন মেথডটা কীরকম, সেটা আমি যখন সলভ করবো তখন বলবো। এইটুকু সবাই বুঝছেন যে তাহলে আমার ফরম্যাটটা হচ্ছে আপনার জন্য ইজি। আমাদের প্রথম যে কোয়েশ্চেনটা পিটি রিডিং মডিউলে, সেটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, যেটা আমাকে মার্ক দিবে কিসে? রিডিং মডিউলে এবং রাইটিং মডিউলে। রিডিংয়ে হচ্ছে 22 মার্ক, রাইটিংয়ে 22 মার্ক, টোটাল 44 মার্কস, বিশাল ব্যাপার স্যাপার। আচ্ছা, কোয়েশ্চেন ফরম্যাট হচ্ছে শর্ট প্যাসেজ অথবা প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের মাঝে মাঝে কি থাকবে? গ্যাপ থাকবে। সেই গ্যাপগুলো আবার অ্যান্সার করবো আমরা কিভাবে? একটা ড্রপ ডাউন লিস্ট থাকবে। ড্রপ ডাউন লিস্টে ক্লিক করলে 4টা অপশান আসবে, 4টা অপশান থেকে আমি বেস্ট অপশানটা চুজ করব। আমি দেখাই দিয়েছি আপনাদেরকে সফটওয়্যার থেকে, তাই না? এখান থেকে দেখাইছি। তাহলে আমি পরেরটায় গেছি, দেখেন, দেখছেন এই যে কি আছে, আবার একটা প্যাসেজ আছে, সেখানে কি কয়েকটা ব্ল্যাঙ্ক আছে সেন্টেন্সের মাঝখানে। যেমন কি লিখছে? ইট ওয়াজ বিল্ট ফর দ্য ওয়ার্ল্ডস ফেয়ার টু ড্যাশ দ্যাট আয়রন কুড বি অ্যাজ স্ট্রং অ্যাজ স্টোন। টু কি? টু ডেমনস্ট্রেট, টু ইমপ্লিকেট, টু সাজেস্ট, টু ইনসিনুয়েট। কোনটা? আমি আমারটা নিব। আচ্ছা, সমস্যা নেই, সেটা যেটাই হোক আর কি। তো এইভাবে হচ্ছে আমি আমার অপশানটাকে চুজ করব। এটা আমাদের প্র্যাকটিসের জন্য। আমরা চলে যাচ্ছি আজকে ডিরেক্ট জিনিসটাকে সলভ করার জন্য। সবাই বুঝতেছেন তো? কোনো প্রশ্ন থাকলে কিন্তু করে ফেলবেন, পড়ানোর মাঝখানেই করে ফেলবেন, জমায় রাখবেন না। এ হচ্ছে আমাদের কোয়েশ্চেনটা, রিডিং অ্যান্ড রাইটিং, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এই যে এই হচ্ছে আমাদের একটা স্যাম্পল কোয়েশ্চেন। এক্স্যাক্টলি ইনস্ট্রাকশন দিবে এটা, বিলো ইজ আ টেক্সট উইথ ব্ল্যাঙ্কস। নিচে কি আছে? একটা টেক্সট আছে কিছু ব্ল্যাঙ্ক সহ। ক্লিক অন ইচ ব্ল্যাঙ্ক। আমরা ব্ল্যাঙ্কের মধ্যে যখন পোর্টাল থাকবে ক্লিক করব, আর লিস্ট অফ চয়েসেস উইল অ্যাপিয়ার। কয়েকটা অ্যান্সার চয়েস আসবে। সিলেক্ট দি অ্যাপ্রোপ্রিয়েট চয়েস ফর ইচ ব্ল্যাঙ্ক। প্রত্যেকটা ব্ল্যাঙ্কের জন্য আমরা অ্যাপ্রোপ্রিয়েট চয়েসটাকে ক্লিক করব। আচ্ছা, যেটা বলছি সবচেয়ে ইম্পর্টেন্ট কি? মিনিং বুঝে বুঝে পড়া। তাহলে আমরা শুরু করি আজকে। কি বলছে? ইট উড বি ভেরি হার্ড টু ইম্যাজিন লাইফ উইদাউট ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি ছাড়া লাইফ কল্পনা করা খুবই কঠিন। মোস্ট অফ দি অ্যাপ্লায়েন্সেস অ্যান্ড মেশিনস, বেশিরভাগ যেসব অ্যাপ্লায়েন্স আছে, মেশিন আছে, অ্যাপ্লায়েন্স বলতে কি বুঝেন?
এই যে ধরেন এসি, এসি হচ্ছে একটা অ্যাপ্লায়েন্স। তারপর হচ্ছে কি ওভেন, ফ্রিজ, টেলিভিশন, যতগুলো মেশিন আছে, অ্যাপ্লায়েন্স আছে, দ্যাট আর ইউজড ইন হোমস, অফিসেস অ্যান্ড ফ্যাক্টরিজ, আমাদের বাসাবাড়ি, অফিস, ফ্যাক্টরিতে যেসব অ্যাপ্লায়েন্স বা মেশিন ব্যবহার করা হয়, আর পাওয়ার্ড বাই ইলেকট্রিসিটি, সেটাকে পাওয়ার দেয় কে? ইলেকট্রিসিটি। অ্যান্ড দিস ইকুইপমেন্ট ড্যাশ পিপলস ওভারঅল কোয়ালিটি অফ লাইফ। এই আচ্ছা, এখন একটা ইম্পর্টেন্ট জিনিস আছে। এটা একটা টেবিল, এটা একটা চেয়ার, ওটা ক্লাসরুম চেয়ার, এগুলো সব একটা চেয়ার কাউন্ট করা যায়, একটা টেবিল কাউন্ট করা যায়, আপনাদের ক্লাসরুম চেয়ার হচ্ছে গিয়ে কাউন্ট করা যায়। সব কিছু মিলে যেটা হয় সেটাকে আমরা কি বলি? বাংলায় কি বলি? এই চেয়ার টেবিল সব মিলে কি ইংলিশে কি বলি? ফার্নিচার। ফার্নিচার বাংলায় বলে আসবাবপত্র। এটা সিঙ্গুলার প্লুরাল হইতে পারে, ওইটা সিঙ্গুলার প্লুরাল হইতে পারে, বাট ফার্নিচার শব্দ যেটা পুরাটার প্যাকেজ, এটা সিঙ্গুলার আনকাউন্টেবল নাউন, এটাকে কাউন্ট করা যায় না। আমি বলতে পারি না আমার 3টা ফার্নিচার আছে, যদি আমরা ভুলে বলে ফেলি, বাট ফার্নিচার হচ্ছে পুরাটার কালেকশন। ফার্নিচার ওয়ার্ডটা সিঙ্গুলার আনকাউন্টেবল, ঠিক আছে? তেমনই ওভেন কাউন্ট করা যায়, একটা ওভেন, 2টা ওভেন। এসি, একটা এসি, 2টা এসি। বাট ওভেন, এসি, ফ্রিজ, টেলিভিশন পুরাটা মিলে যে আমার সরঞ্জাম, সেটাকে বলা হয় ইকুইপমেন্ট। এই ওয়ার্ডটা কি? সিঙ্গুলার আনকাউন্টেবল। তাহলে এটার সাথে ভার্বটা কি হবে? সিঙ্গুলারের সাথে যেমন হয় তেমনই হবে। আচ্ছা, এই যে দেখেন, এখান থেকে এই কনসেপ্টটা আমাকে হেল্প করতেছে। দিস ইকুইপমেন্ট ড্যাশ পিপলস ওভারঅল কোয়ালিটি অফ লাইফ, এটা মানুষের ওভারঅল কোয়ালিটি অফ লাইফকে এটা করতেছে। এখন অপশানগুলো আমরা দেখি। এটা হচ্ছে কোয়েশ্চেন 1। কোয়েশ্চেন 1-এর অপশান কি? যখন আমরা ড্রপ ডাউন দিব এই অপশানগুলো আসবে। দিস ইকুইপমেন্ট হেল্পস ইমপ্রুভিং, হেল্পস টু ইমপ্রুভ, হেল্প ইমপ্রুভ, হেল্প ইমপ্রুভড। বুঝে, বুঝে, মিনিং বুঝে। আমি একটু আগেই বলছি, এত ব্যাখ্যা করছি কেন তাইলে? এত কষ্ট করে বলে বুঝাইলাম ইকুইপমেন্ট কি জিনিস, এটার জন্য। আর একটু দেখেন, একটু সময় নেন, বুঝে বলেন। সাবাস, কেন? সাবাস, ভেরি গুড। হ্যাঁ, বাংলায় অর্থ মিনিংয়ের উপর খেয়াল করেন। এই সরঞ্জামটা আমাদের ওভারঅল কোয়ালিটি অফ লাইফকে ইমপ্রুভ করতে সাহায্য করছে। ইমপ্রুভ করতে সাহায্য করছে নাকি করেছিল? করেছিল তো হবে না, এখনও তো করতেছে, ফিউচারেও করবে। তার মানে সবসময়ের জন্য এটা, যে জিনিসটা সবসময়ের জন্য ইউনিভার্সাল, সেটা কি? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ইট হেল্পস টু ইমপ্রুভ। দিস ইকুইপমেন্ট হেল্পস টু ইমপ্রুভ, আমাদের ইমপ্রুভ করতে সাহায্য করে আমাদের ওভারঅল কোয়ালিটি অফ লাইফ। সবাই বুঝছেন? হুম, হ্যাঁ। অ্যান্ডের আগেরটা তো আলাদা, অ্যান্ডের আগেরটা তো আলাদা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। টেন্সটা দেখছেন যে হ্যাঁ, পুরোটা সেন্টেন্সে কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে এই ওয়ার্ডটাও কি? এটাও প্রেজেন্ট টেন্সে আছে, সেন্টেন্সটাও শেষেরটা প্রেজেন্টে। কিন্তু সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার, থার্ড পারসন, আমি দেখবো কোথায় এস বা ইএস। আমরা কি জানি? প্রেজেন্টে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে ভার্বের সাথে এস বা ইএস আসে। কোথায় আছে? হেল্পস টু ইমপ্রুভ পিপলস ওভারঅল কোয়ালিটি অফ লাইফ। পরেরটা, ফর দ্যাট রিজন, এই কারণে, the wider provision of electricity supplies is a critical factor. এই যে ইলেকট্রিসিটি সাপ্লাই ব্যাপক হারে হওয়াটা খুবই ইম্পর্টেন্ট। ওয়াইডার প্রভিশন মানে ইলেকট্রিসিটি সাপ্লাইটাকে সবখানে ছড়িয়ে দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট ইন রিডিউসিং গ্লোবাল পোভার্টি ড্যাশ। পোভার্টি মানে দরিদ্রতা, গ্লোবাল মানে বিশ্বজুড়ে। আচ্ছা, বলছে বিশ্বজুড়ে রিডিউসিং গ্লোবাল পোভার্টি ড্যাশ, পোভার্টির এই জিনিসটাকে কমিয়ে দেওয়ার জন্য সবখানে ইলেকট্রিসিটিকে ছড়িয়ে দেওয়া প্রয়োজন। আচ্ছা, কি হবে? রিডিউসিং গ্লোবাল পোভার্টি লেভেলস, পোভার্টি র্যাঙ্কস, পোভার্টি স্টেজেস, পোভার্টি ডিগ্রিজ। লেভেলস হবে কেন? আচ্ছা, আর সহজে বলি, এটার কারণ হচ্ছে কলোকেশন, আর কিচ্ছু নেই, এটা কোনো গ্রামাটিক্যাল ব্যাখ্যা নেই। পোভার্টির সাথে সবসময় লেভেল যায়, পোভার্টির সাথে লেভেল যায়।
দারিদ্রতার সীমা শুনছেন? দরিদ্র সীমা, এটা হচ্ছে ইংলিশে পভার্টি লেভেল। আমরা কখনো দরিদ্র সীমানা বলে দরিদ্র সীমানা বলছি না, না, মানে ওয়ার্ডটা খেয়াল করেন। আমরা বাংলায় কি বলি? দরিদ্র সীমা। কখনো দরিদ্র সীমানা বলতে পারছি? সীমানা তো গ্রামাটিক্যালি হয়, বাট শব্দটাই দরিদ্র সীমা। তেমন ইংলিশে শব্দটা হচ্ছে পভার্টি লেভেল। দরিদ্রতার সীমা হচ্ছে পভার্টি লেভেল। আমি চাইলেও স্টেজ যদিও গ্রামাটিক্যালি কারেক্ট, র্যাঙ্ক কারেক্ট, বাট এখানে কলোকেশন ওয়াইজ অ্যাপ্রোপ্রিয়েট কি? পভার্টি লেভেলস। আমরা কলোকেশন একটা লিস্ট আপনাদেরকে দিব, যাদের জানা আছে তাদের ভালো, যাদের নাই তারা হচ্ছে এখান থেকে শিখে নেবেন, রিভাইজ করে নেবেন। তাহলে এটা হচ্ছে কলোকেশনের জন্য, আর কোনো ব্যাখ্যা নেই, কিচ্ছু নেই। যেমন উনি এটা ব্যাখ্যা করতে কষ্ট হচ্ছে, কারণ এটা ভাই আমরা এভাবেই পাইছি ইংলিশে, ওরা এমনিই বলছে, এভাবেই গ্রামারে চলে আসছে। ওই যে ড্রিজলিং বলছিলাম না, কেন ড্রিজলিংকে আপনি বলতে পারেন না লাইট ট্রেন? লাইট ট্রেন কেন হবে না? কারণ শব্দটা ড্রিজলিং, ড্রিজলিংই বলতে হবে আপনাকে। আচ্ছা, এবার আসি পরেরটায়। টু মিট দ্য নিডস অফ ইউজার্স অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। পৃথিবী জুড়ে যারা ব্যবহারকারী তাদের প্রয়োজন মেটানোর জন্য দ্য গ্লোবাল কনজাম্পশন অফ কোল হ্যাজ রাইজেন মোর কুইকলি ড্যাশ 2000 দ্যান এনি আদার ফিউল। আচ্ছা, আমরা একটু বুঝে নিই যে পৃথিবী জুড়ে ইউজারদের নিড, প্রয়োজন মেটানোর জন্য কোল কি? কয়লা। কোলের কনজাম্পশন মানে কোলের ব্যবহার বেড়ে চলেছে। হ্যাজ রাইজেন প্রেজেন্ট পারফেক্ট, বেড়ে চলছে। কখন থেকে? মোর কুইকলি ড্যাশ 2000 দ্যান এনি আদার ফিউল। ফিউল মানে জ্বালানি, অন্য যে কোনো জ্বালানির চেয়ে কোলের ব্যবহারটা 2000 সাল থেকে বেড়ে চলেছে। 2000 সাল থেকে, মিনিংটা খেয়াল করেন। তাহলে আমার কী শব্দ লাগবে এবার আমি দেখি। ফর 2000, ইন 2000, সিন্স 2000। ভেরি গুড, সিন্স 2000। ফর কান্ট্রিজ দ্যাট ডু নট হ্যাভ দেয়ার ওন সাপ্লাই অফ ন্যাচারাল এনার্জি রিসোর্সেস। যেসব দেশের নিজস্ব ন্যাচারাল এনার্জি রিসোর্সেস নাই, মানে কয়লা নাই, গ্যাস নাই, কোল হ্যাজ বিকাম অ্যান এসেনশিয়াল ড্যাশ অফ প্রডিউসিং পাওয়ার। তাদের জন্য কোল কি হয়ে গেছে? একটা এসেনশিয়াল ড্যাশ অফ প্রডিউসিং পাওয়ার। পাওয়ার উৎপাদনের জন্য একটা এসেনশিয়াল মানে খুবই গুরুত্বপূর্ণ এটা হয়ে গেছে। গুরুত্বপূর্ণ কি? পাওয়ার উৎপাদনের জন্য কি? মিনস, ফ্যাক্টর, অ্যাসপেক্ট, কোর্স। মিনস মানে উপায়, উপকরণ। খেয়াল করবেন, মিনস মানে উপায়, উপকরণ। মাধ্যম হচ্ছে আরেকটা অর্থ, বাট এখানে সবচেয়ে ভালো হচ্ছে উপায়, উপকরণ। উপায় হচ্ছে ওয়ে, উপকরণ হচ্ছে ইনস্ট্রুমেন্ট। একটা জিনিস যেটা একই সাথে ওয়ে আবার একই সাথে ইনস্ট্রুমেন্ট, তাই না? সেটা হচ্ছে গিয়ে মিনস, মানে এটার ভ্যালু কিন্তু একটু বেশি। আমি এখান থেকে নিউ মার্কেট যাব, আমার উপায় কি? উপায় হচ্ছে আমি ট্রাভেল করব। উপকরণ হচ্ছে বাস, দুইটা আলাদা। বাট কোল, কোল নিজেই উপায়, নিজেই উপকরণ, এই জন্য এটা হচ্ছে মিনস। বাস কিন্তু আমার মিনস না, বাস হচ্ছে একটা মিডিয়াম, মাধ্যম, আর ওয়ে হচ্ছে গিয়ে রাস্তা, ট্রাভেল। আচ্ছা, বাট কোল হচ্ছে নিজেই সে উপায় আবার নিজেই উপকরণ। উপায় উপকরণকে একসাথে বলে মিনস, মিনস অফ প্রডিউসিং পাওয়ার। পাওয়ার উৎপাদনের একটা উপায় উপকরণ। ভেরি গুড, মিনস অফ। মিনস অফটা কিন্তু আবার একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয়, এটা অর্থের দিক থেকেও আসে, আবার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনও হয় এটা। আচ্ছা, অন আ গ্লোবাল স্কেল, পৃথিবীর হিসাবে কোল ইজ কারেন্টলি ইউজড টু ফায়ার পাওয়ার স্টেশন। পাওয়ার স্টেশন চালানোর জন্য কোলই সবচেয়ে বেশি ব্যবহার করা হচ্ছে। অ্যান্ড প্রডিউসেস 40% অফ গ্লোবাল ইলেকট্রিসিটি। কোল প্রডিউসেস 40% অফ গ্লোবাল ইলেকট্রিসিটি। পুরো পৃথিবীর যত ইলেকট্রিসিটি তার 40% প্রডিউস করে কে? কোল। কোল। আচ্ছা, দিস ড্যাশ ইজ ভেরি লাইকলি টু ইনক্রিজ। এই জিনিসটা বলছে বাড়ার চান্স বেশি। অ্যান্ড কোনটা? এখানে কি দিছে বলেন তো? কোনো ডাটা দিছে, কোনো ইনফরমেশন দিছে? 40% দিছে তো? না মাথা নাড়ছেন কেন? দিছে তো। আচ্ছা, 40%। এখন খেয়াল করেন, এটা কি কোনো পরিমাণ, কোয়ান্টিটি? এটা কি কোনো ডাটা, পরিসংখ্যান, স্ট্যাটিস্টিক? কোনটা? স্ট্যাটিস্টিক, একটা পরিসংখ্যান, একটা ডাটা, একটা পার্সেন্টেজ। আচ্ছা, টোটাল মানে কি? কোনো কিছুর যোগফল। এখানে কি 40%-এর সাথে আরও কিছুর যোগফল দিছে? টোটাল আর সাম একই জিনিস,
এগুলো কি হওয়ার কোনো চান্স আছে? কোনো যোগফল দেখতে পাচ্ছি না। আচ্ছা, ভলিউম মানে পরিমাণ, কোয়ান্টিটি। এখানে কোনো পরিমাণ আছে যে এত মেগাওয়াট, এত কিলোওয়াট? আচ্ছা, ফিগার মানে কি? ডাটা, স্ট্যাটিস্টিক, পার্সেন্টেজ, এগুলোকে বলে হচ্ছে কি একটা পরিসংখ্যান। অপর নাম কি? ফিগার। ঠিক আছে, একটু আগে দেখবেন আমি একটা জিনিস দেখাইছিলাম লেকচার শিটে, যে আমরা একটা মেথড ইউজ করবো, আমরা বলি এলিমিনেশন। এলিমিনেশন মেথড মানে কি? বাদ দেওয়া। আমরা বাজে অপশানগুলোকে বাদ দিব। দেখবেন 4টা অপশানের মধ্যে 2টা অপশান সবসময় বাজে থাকবে। এই 2টা অপশান হওয়ার মতোই না। আপনার কনফিউশন থাকবে লাস্টে 2টা অপশান নিয়ে, সেখান থেকে আপনি চুজ করবেন। যতগুলো আমরা করছি দেখেন তো, এই যে এখানে কোনো টোটাল বা সাম ছিল? এই 2টা তো প্রথমেই বাদ। রয়েছে কি? ভলিউম আর ফিগার। আমরা জানি ভলিউম সবসময় পরিমাণ থেকে আসে। হ্যাঁ, যেটা ফিজিক্যাল একটা ইয়ে আছে, মানে এটা কি বলে, একটা ভৌতিক, একটা মানে ভৌতিক বলে তো নাকি, একটা ভলিউম আছে, একটা ইয়ে আছে, এটা যেটা সলিড, যেটা দেখতে পাচ্ছি। বাট 40% কি? এটা পুরো জিনিসটার একটা নাম্বারের একটা একটা রিপ্রেজেন্টেশন, যে নাম্বারে সেটা কত আসে, এতে কত আসে পার্সেন্টেজে, তাহলে ফিগার অটোমেটিক্যালি। এর আগেও দেখেন ফ্যাক্টর, অ্যাসপেক্ট, কোর্স। এই অ্যাসপেক্ট আর কোর্স তো হচ্ছেই না। হ্যাঁ, ফ্যাক্টর নাকি মিনস? ফ্যাক্টর মানে হচ্ছে গিয়ে উপাদান, আর মিনস হচ্ছে উপায়, উপকরণ। তাহলে ওটা একটু বেশি ভালো, ফ্যাক্টরের থেকে ওটা একটু বেশি ভালো মিনস। এই যে এলিমিনেট করে করে বাজে অপশানগুলোকে বাদ দিচ্ছি, লাস্টে ভালো অপশানগুলো রয়ে যাচ্ছে, সেখান থেকে আমি আমারটা নিচ্ছি। বুঝছেন? আচ্ছা, কেমন কঠিন? খুব খুব তো কঠিন না। একটু বুঝলেই, একটু ভালো মতন একটু চিন্তা ভাবনা করতে পারলে, আর আগের যদি একটু ভোকাবুলারি থাকে, হয়ে যাচ্ছে। গ্রামার, গ্রামার, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কলোকেশন, এই 3টা সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট এই 3টা। আচ্ছা, এবার আসেন পরেরটায়। কি বলছে এই দেখি, কে পড়বে? একজন একজন করে পড়বেন। এই যে সালামত ভাই, প্রথম লাইনটা পড়েন, আমাদেরকে একটু অর্থটা বলেন। লনজেভিটি, লনজেভিটি, একটু জোরে পড়েন না। আচ্ছা, আমি বলতেছি অর্থ, আপনি একটু জোরে পড়েন খালি। হ্যাঁ, না না না, প্রথম লাইনটাই পড়েন। আচ্ছা, প্রথম লাইনটা থেকে কি বলছেন? পিপল আর লিভিং লঙ্গার, কি বলছেন? পিপল আর লিভিং লঙ্গার। আচ্ছা, পিপল আর লিভিং মানে কি? আচ্ছা, লিভ মানে বসবাস করে, লিভ মানে আবার বাঁচা। মানুষ এখন আগের চেয়ে বেশি বাঁচতেছে, আরও বেশি বছর বাঁচতেছে। অ্যান্ড দিস লনজেভিটি, ইট গুড নিউজ ফর সেলস টিমস। লনজেভিটি মানে কি? মানে দীর্ঘায়ু। মানুষের যে বয়স বাড়ছে, এটা কি ভালো না খারাপ? ভালো নিউজ। কাদের জন্য? সেলস টিমস। আচ্ছা, যারা মার্কেটিং করে, সেলস করে, তাদের জন্য। আচ্ছা, সেকেন্ড লাইন। না না, ইট, ইট। হ্যাঁ বলেন। ড্যাশ মানে কি বুঝাইছে? তুমি মিনিংটা বুঝি ঠান্ডা মাথায়। অসুবিধা নেই, যেটা বুঝছেন সেটাই। ঠান্ডা মাথায় যা আসে মনে। কি মনে হচ্ছে? আচ্ছা, আগে কি বলছে? মানুষ এখন বেশি দিন বাঁচতেছে। সেলস টিমের জন্য এটা একটা ভালো নিউজ। কেন? ইট রেজাল্টস ইন আ মাচ মোর ড্যাশ কাস্টমার বেস ফর দেম টু ওয়ার্ক ফ্রম। সেলস টিমরা কাদেরকে নিয়ে কাজ করে? কাস্টমারদেরকে নিয়ে কাজ করে। তাদের জন্য এখন কাস্টমারদেরকে নিয়ে কাজ করাটা আরও অনেক বেশি সহজ হয়েছে, কারণ কাস্টমার বেস এখন এমন। কেমন কাস্টমার, মানে কাস্টমার বেসটা কেমন হইলে কাজ করা সহজ? দেখি তো। লিঙ্কড, মিক্সড, এ কোথায়? না, প্রথমটায়। ইউজুয়াল মানে স্বাভাবিক, সাধারণ। প্রিসাইজ মানে সুনির্দিষ্ট।
রাইট মানে সঠিক, অনেস্ট মানে হচ্ছে সৎ। আচ্ছা, কাস্টমার বেসটা কেমন হইলে তাদেরকে নিয়ে কাজ করাটা সহজ? অনেস্ট কাস্টমার বেস আবার কেমন কথা? ইউজুয়াল তো হইলে, নর্মাল হইলে তো আমি এটা নিয়ে কাজ করে রাখি। রাইট মানে সঠিক, কাস্টমার বেশ সঠিক কেমনে হয়? কাস্টমার কে সঠিক কে ভুল কাস্টমার বলেন তো? কে গরু কিনতে আসছে সাদিক এগ্রোর থেকে, তাহলে গরু দিত? ওই যে সাদিক এগ্রো 15 লাখ টাকা ছাগল দিত ওই ছেলেকে, তো তুমি তো রাইট না, তুমি তো অনেস্ট না, তোমাকে আমি দিব কেন? তাই না, দিবে না তো। আচ্ছা, কাস্টমার বেস, আমি শুনেন কথার কথা, এই যে আপনারা সবাই ইয়াং না, আপনাদের স্মার্টফোন নিয়ে একটা মোটামুটি মানে ফ্যাসিনেশন আছে না? অ্যান্ড অ্যাপেল যদি মার্কেট করতে আসে একটা নতুন আইফোন, ওটা কি আপনাদের বাবা মায়ের কাছে বেশি করবে না আপনাদের বয়সী স্টুডেন্টদের কাছে বেশি আসবে? এইটা হচ্ছে একটা সুনির্দিষ্ট কাস্টমার বেস, যে এদের বয়স হচ্ছে এত থেকে এত, এরা ফাস্টফুড খায়, এরা বাইরে ঘুরে শপিং করে, ট্রাভেল করে, এদের টেকনোলজিক্যাল জিনিস নিয়ে আগ্রহ বেশি, ফেসবুকে কোথায় বন্ধুকে শো অফ করে, দেখ আমার কাছে আইফোন আছে, তোর কাছে কি আছে, তো স্ট্যাটাস টেকে দিয়ে আমার একটু দূরে থাক, এদের কাছে হচ্ছে আইফোনটা প্রমোট করা যাবে। তাহলে কাস্টমার বেসে সুনির্দিষ্ট হওয়া লাগে। তাহলে কি বসবে অ্যান্সার? কনফিউশন আছে না? মাচ মোর প্রিসাইজ কাস্টমার বেস, খুব সুনির্দিষ্ট একটা কাস্টমার বেস যেটা নিয়ে তারা কাজ করতে পারে। আচ্ছা, সেকেন্ডটা আপনি পড়েন। ওয়াই উই আর লিভিং লঙ্গার। আচ্ছা, কি বুঝছি একটু দেখেন তো। বেশি দিন বাঁচি ইজ নট দ্য ইস্যু ফর এনিওয়ান, এটা কারোর জন্য সমস্যা না। কাদের জন্য সমস্যা না? যারা এটাতে জড়িত, ইন ড্রয়িং আপ প্ল্যানস, হ্যাঁ, যারা একটা প্রোডাক্টের মার্কেটিং করতে চায় তাদের কাছে এটা কোনো সমস্যা না যে মানুষ কেন বেশি দিন বাঁচতেছে, আমরা কেন বেশি দিন বাঁচতেছি। যারা এই প্রোডাক্টের মার্কেটিংয়ের সাথে জড়িত, তাহলে কি হবে? ফর এনিওয়ান ড্যাশ ইন ড্রয়িং আপ প্ল্যানস টু মার্কেট আ প্রোডাক্ট, এনিওয়ান লিঙ্কড ইন, মিক্সড ইন, কনসার্নড ইন, ইনভলভড ইন। ইনভলভড ইন কেন? ইনভলভ মানে কি? জড়িত, এক্স্যাক্টলি, জড়িত। তাহলে যারাই এই মার্কেটিং প্ল্যানের সাথে জড়িত আছে তাদের জন্য এটা কোনো সমস্যা না, ইনভলভড ইন। নাইস। পরেরটা, হ্যাঁ, কি বোঝাচ্ছে? হোয়াট দে ফোকাস অন মানে তারা যেটার উপর, হ্যাঁ হ্যাঁ, which means that a sales feature can be reworked a number of times to more actually fit each one. আচ্ছা, সেলস স্পিচ ক্যান বি রিওয়ার্কড আ নাম্বার অফ টাইমস টু মোর এক্স্যাক্টলি ফিট ইচ ওয়ান। ব্যাপারটা কি? তখন একই জিনিস, আমি আইফোন বিক্রি করব ইয়াংদের কাছেও, আবার ওটাকে হালকা একটু চেঞ্জ করে বিক্রি করবো হচ্ছে গিয়ে বয়স্কদের কাছে। কীভাবে? ধরেন ইয়াংদেরকে দেখাবো ক্যামেরা, ইয়াংদেরকে দেখাবো হচ্ছে গিয়ে আপনার যা আছে কি স্পিড, প্রসেসর সব কিছু ভালো। বয়স্কদেরকে দেখাবো যে দেখেন আপনি তো টার্টিপি করতে পারেন না, আপনি ভয়েস কমান্ড দিবেন, সিরিকে ডাকবেন, সিরি এটা করো, সিরি ওইটা করো, সিরিকে বলে সিরি নিউজ খুলে দিবে। বয়স্ক লোক, আরে আমি আমার নাতিপুতি ডাকা লাগতো, সে আমার ফোন ঠিক করে দিত, নিউজ চালাই দিত, হ্যাঁ তা আমি মুখে বললে হয়ে যায়। যার কাছে একই মার্কেটিং, এটাকে একটু এদিক ওদিক চেঞ্জ করে এক একজনকে আলাদা করে অ্যাপ্রোচ করা, দেখে বলে সেলস পিচ। আচ্ছা, ফর এক্সাম্পল ড্যাশ রেফারিং সিম্পলি টু অ্যাডাল্টস। ভাই ফর এক্সাম্পল জোরে বলেন না। For example, just referring simply to adults, there are now starting adults, young adults and established adults. কি বুঝছেন? ফর এক্সাম্পল ড্যাশ রেফারিং সিম্পলি টু অ্যাডাল্টস, শুধুমাত্র অ্যাডাল্ট বলার চেয়ে এখন কি আছে? স্টার্টিং অ্যাডাল্ট, ইয়াং অ্যাডাল্ট, তারা অ্যাডাল্টের কয়েকটা ক্যাটাগরি বানায় ফেলছে। আচ্ছা, তাহলে অ্যাডাল্ট বলার চেয়ে ফর এক্সাম্পল ড্যাশ রেফারিং সিম্পলি টু অ্যাডাল্টস কী হবে? রাদার দ্যান রেফারিং সিম্পলি টু অ্যাডাল্টস, বাই, ইভেন ওয়েন, ওয়াইল।
এটা ভালো করে খেয়াল, while মানে যখন, যখন অ্যাডাল্টদেরকে রেফার করা হচ্ছে, স্টার্টিং অ্যাডাল্ট আছে এটা, নাকি এখানে একটা কম্প্যারিজন আছে যে শুধুমাত্র অ্যাডাল্ট বলার চেয়ে তারা এখন অ্যাডাল্টকে তিনভাবে ডাকতেছে, স্টার্টিং অ্যাডাল্ট, ইয়াং অ্যাডাল্ট, তারপর হচ্ছে কি স্ট্যাবলিশড অ্যাডাল্টস। তাহলে কি একটা কম্প্যারিজন আছে যে শুধু অ্যাডাল্ট না বলে অ্যাডাল্ট বলার চেয়ে আর অনেকগুলো আছে, রাদার দ্যান রেফারিং সিম্পলি টু অ্যাডাল্টস, শুধুমাত্র অ্যাডাল্ট না বলে এখন অনেকগুলো অ্যাডাল্টের ক্যাটাগরি আছে। আচ্ছা, এরপরেরটা Digital markets no longer talk about children, but tend to refer to their fuller range to the categories that includes kids, tweens, preteens, and teenagers. আচ্ছা, কি বলছে? ড্যাশ মার্কেটস নো লঙ্গার টক অ্যাবাউট, কি বুঝেছে এটা? মার্কেট এখন আর মানে মার্কেটে এখন আমাদের চিলড্রেনের মানে চিলড্রেন নিয়ে কথা বলে না, শুধু চিলড্রেন শব্দটা বলে না, কি বলে? অনেকগুলো ক্যাটাগরি বলে। কিডস, বাচ্চাদেরকে ভাগ করছে কিডসে, টুইনস, প্রিটিনস, টিনেজার্স, কি চিলড্রেন। তাহলে আগে করছে কি অ্যাডাল্টদেরকে তারা কয়েকটা ক্যাটাগরি বানাইছে, একইভাবে তারা আবার বাচ্চাদেরকে কয়েকটা ক্যাটাগরি বানাইছে। তাহলে কোনটা হবে দেখেন তো? ড্যাশ মার্কেটস নো লঙ্গার টক অ্যাবাউট, while markets no longer talk about, similarly markets no longer talk about, even really, কোনটা? এর আগে অ্যাডাল্টদের কয়েকটা ক্যাটাগরি ছিল, একইভাবে বাচ্চাদের কয়েকটা ক্যাটাগরি আছে। বুঝছেন? ওয়ার্ড কিন্তু সবগুলো যায়, গ্রামাটিক্যালি যে কোনো ওয়ার্ড যায়, আগের সেন্টেন্সের সাথে মিলায় পড়েন, তখন মিনিংটা খেয়াল করবেন। একইভাবে সিমিলারলি মার্কেটস এখন আর বাচ্চা বলে না, চিলড্রেন বলে না, কি বলে? এইটা কিডস, এইটা ওইটা, শিশু, ছোট শিশু, বড় শিশু, দুধের শিশু, এই শিশু, ওই শিশু, সব খালি শিশুর কয়েকটা ক্যাটাগরি বানাইছে। আচ্ছা, উইনা, এরপরেরটা লাস্ট লাইন। we now have a very diverse population in terms of age. আচ্ছা, কি এইটুকু কি বুঝছি আমাদের এখন? আমরা যখন অ্যাভারেজ পপুলেশন দিয়ে বয়স কোনো শব্দ অচেনা আছে? ইন টার্মস অফ এজ মানে কি? বয়সের দিক থেকে আমাদের একটা ডাইভার্স পপুলেশন আছে, একটা বৈচিত্র্যময় পপুলেশন। মানে এখানে শুধু এক বয়সী মানুষ নেই, এখানে হয়তো কথার কথা যে ক্যাটাগরি ভাগ করছে না, 0 থেকে 5 বছর হচ্ছে একটা গ্রুপ, 6 থেকে 10 বছর হচ্ছে একটা গ্রুপ, 11 থেকে 15 একটা গ্রুপ, 15 থেকে 19 একটা গ্রুপ। তাহলে কি অনেক রকম বৈচিত্র্য আছে না পপুলেশনের মধ্যে? আচ্ছা, অ্যান্ড দ্যাট ক্যান অনলি বি আ ড্যাশ ফর বিজনেস। এটা বিজনেসের জন্য শুধুমাত্র এটাই হইতে পারে। ফেভার। আচ্ছা, খেয়াল করেন, আগে শুধু বাচ্চাদের জিনিস বলতাম যে চিলড্রেন, একটা মার্কেটকে আমি টার্গেট, মানে একটা মার্কেটে সবাইকে নিয়ে আসতাম। এখন সবাই তো সমান না, যে খেলনাটা 5 বছরের বাচ্চা খেলতে পারে সেটা কি 2 বছরের বাচ্চা খেলতে পারবে না। ওরা এখন করছে কি ভাগ ভাগ করে ফেলছে, তাহলে কি প্রোডাক্ট আরও বেশি বাড়ছে না, এবং আরও কি বেশি তারা জিনিসপাতি বিক্রি করতে পারতেছে না প্রত্যেকটা গ্রুপের জন্য। আগে পাইতাম একটা গ্রুপ, এখন পাই 2টা, একটার সাথে একটা ফ্রি। এটা কি? এটা বোনাস, এটা এক্সট্রা বোনাস ফর বিজনেস। সবসময় লজিক চিন্তা করবেন যে কী বলতেছে, মিনিং খেয়াল করলে দেখবেন অটোমেটিক্যালি চলে আসতেছে জিনিসটা। একটু সময় নেবেন, আমরা তো প্র্যাকটিস করতেছি, বাসায় গিয়ে ঠান্ডা মাথায় প্রত্যেকটা শব্দ অর্থ গুগল, কিছু হলে কিন্তু গুগল আছে ফোনে, যে ভাই ডাইভার্স বুঝি না, ডাইভার্স মানে কি? বৈচিত্র্যময়। আচ্ছা, হ্যাঁ, ফেভার মানে হচ্ছে একটা অনুগ্রহ। আমি আপনাকে একটা ফেভার করতেছি, কীরকম কথা হচ্ছে, আপনি ধরেন আমাকে বলছেন যে ভাই আমাকে কি 2টা মিনিট টাইম দিবেন কিনা ক্লাসের পর। নর্মালি এটা তো বাকি স্টুডেন্টদেরকে আমি দিচ্ছি না, ঠিক আছে আসেন 2টা মিনিট আমি আপনার প্রবলেম দেখে দিলাম, এটা একটা ফেভার। কিন্তু এটা কি ফেভার করতেছে না, এটা একটা বোনাস অ্যাড হয়েছে, নতুন একটা এক্সট্রা একটা জিনিস বাড়ছে ব্যবসা করার। ক্লিয়ার তাহলে? আচ্ছা, থার্ড কি বেশি হয়ে যাচ্ছে নাকি? ঠিক আছে, এক্সপার্টস। আচ্ছা, এই আপনি পড়েন ফার্স্ট, প্রথম লাইনটা পড়েন।
ওয়েটেড কনসিডারেবল। আচ্ছা, কি বুঝছি? এক্সপার্টরা ওয়েট করছে একটা কনসিডারেবল টাইম। কনসিডারেবল এমন মানে বেশ লম্বা একটা সময় ওয়েট করছে। কিসের জন্য? ফর দিস মাচ নিডেড বুক। এই খুব প্রয়োজনীয় বইটার জন্য সবাই অনেক দিন ধরে ওয়েট করছে। তাহলে খুব ইম্পর্টেন্ট একটা বই নিশ্চয়ই। নাও উই হ্যাভ অ্যান Now we have a new and very thorough survey of woodland plant species. কি বুঝছেন? We have a new very thorough survey. আমাদের এটা নতুন এবং এটা খুব ভালো একটা সার্ভে আছে। কিসের কিসের ব্যাপারে? ওয়েটল্যান্ড প্ল্যান্ট স্পেসিস। ওয়েটল্যান্ড কি? ল্যান্ড মানে তো মাটি, ওয়েট মানে ভিজা। ভিজা মাটি কেমন হয়? একটু ডোবা, একটু হচ্ছে গিয়ে যে একটু না একটু মানে ধরেন হালকা একটু পানি আছে, তাই না? একটু পানি জমে গেছে, স্যাঁতস্যাঁতে কচুরি পানা হয়েছে, তাই না? ওয়েটল্যান্ড প্ল্যান্ট স্পিসিস মানে গাছপালার প্রজাতি। তো ওয়েটল্যান্ডে কি কি গাছ হয়? কচুরি পানা হয়, কিছু ঘাস হয়, লতা পাতা হয়, কিছু শাক হয়। শুনছেন নাকি? মাইরা শাক, এই শাক, ওই শাক, এগুলো হয় সব হচ্ছে কি ওই এইসব জায়গাতে যেখানে একটু পানি আছে, একটু মাটি আছে, এগুলোকে বলে ওয়েটল্যান্ড। খান নাকি মাইরা শাক? আমিও খাই। আচ্ছা, ঠিক আছে। দ্য কন্টেন্ট ইজ এক্সটেন্সিভ। এই বইয়ের যে কন্টেন্ট সেটা খুবই তথ্যবহুল, এক্সটেন্সিভ অ্যান্ড টোটালি আপ টু ডেট, মানে একদম আপ টু ডেট। অ্যান্ড অ্যাজ রেফারেন্স ড্যাশ, রেফারেন্স এটা হিসেবে ইট রিপ্রেজেন্টস এক্সট্রিমলি গুড ভ্যালু। এটা খুব ভ্যালুয়েবল একটা মানে বই, এটা হিসাবে খুব ভ্যালুয়েবল একটা জিনিস, একটা রেফারেন্স এই হিসেবে। কি? রেফারেন্স পিস, রেফারেন্স রিপোর্ট, রেফারেন্স বুক, রেফারেন্স ম্যাটেরিয়াল। সাবাস। এই যে এখানেও কিন্তু অনেকে রেফারেন্স বুক চলে আসে মুখ দিয়ে, বাট ব্যাপার হচ্ছে যারা আমরা মানে থিসিস জমা দিছি, কেউ যারা ব্যাচেলার্স করছি, মাস্টার্স করছি, যারা থিসিস জমা দিছি, যখনই আমরা একটা বই থেকে রেফারেন্স দিছি, একটা থিসিস মানে হচ্ছে আমার একটা রিপোর্ট আমি লিখতেছি, সেটার জন্য আমি একটা বই থেকে একটা ইনফরমেশন নিছি, একটা আর্টিকেল থেকে নিছি, একটা ওয়েবসাইট থেকে নিছি, এগুলাকে সবগুলোকে বলা হয় রেফারেন্স ম্যাটেরিয়াল। এটা একটা কলোকেশন, রেফারেন্সের সাথে ম্যাটেরিয়ালই যায়, রেফারেন্স ম্যাটেরিয়াল। ঠিক আছে? আচ্ছা, পরেরটা, ইন অ্যাডিশন টু দি এডিটর্স, এডিটরদের পাশাপাশি, এডিটর মানে যারা সম্পাদনা করেছে, সম্পাদক, দেয়ার আর 35 ওয়েল চোজেন কন্ট্রিবিউটার্স, 35 জন বাছাই করা কন্ট্রিবিউটার ছিল যারা বই লেখার ব্যাপারে সাহায্য করছে। হু হ্যাভ পুট ইন আ ট্রিমেন্ডাস অ্যামাউন্ট অফ ওয়ার্ক, যারা প্রচুর পরিমাণ কাজ করছে, টু ড্যাশ দ্য রিডার উইথ ম্যাপস অ্যান্ড ইন্ডেক্সেস। রিডার মানে কে? রিডারকে? পাঠক, যে বইটা পড়তেছে। এই পাঠককে এটা করার জন্য তারা প্রচুর পরিমাণ কাজ করছে, প্রচুর পরিমাণ ইনফরমেশন দিছে এবং ম্যাপ, ইন্ডেক্স সব যোগ করছে। পাঠককে কি করার জন্য? ম্যানেজ করার জন্য, অ্যাসিস্ট করার জন্য, কন্ট্রিবিউট করার জন্য, হ্যান্ড করার জন্য। অ্যাসিস্ট মানে কি? হেল্প করা। এক্স্যাক্টলি। আমি একজন পাঠক, আমি বইটা পড়তেছি, আমাকে হেল্প করার জন্য তারা বইয়ের মধ্যে সব রকম ইনফরমেশন দিছে, ম্যাপ দিছে, এটা দিছে, ওইটা দিছে, আমাকে হেল্প করার জন্য, অ্যাসিস্ট করার জন্য। আচ্ছা, দ্য প্ল্যান ডেসক্রিপশনস আর স্ট্রেট ফরওয়ার্ড। গাছের যেসব ডেসক্রিপশন আছে সেগুলো কেমন? খুবই স্ট্রেট ফরওয়ার্ড, একদম ক্লিয়ার কাট, সোজা সাপটা, ইয়েট স্কলারলি। মানে তারপরও সেখানে কি আছে? অনেক মানে জ্ঞানগর্ভ আলোচনা আছে, যদিও সহজ সোজা সাপটা, বাট সেখানে জ্ঞানগর্ভ আলোচনা আছে, স্কলারলি। অ্যান্ড ফ্লিকিং থ্রু দ্য পেজেস, ফ্লিক করা মানে কি? পৃষ্ঠে উল্টানো, এমনি এমনি করে। যদি আপনি পৃষ্ঠে উল্টান, ড্যাশ দ্য রাইটার্স প্যাশন ফর দ্য সাবজেক্ট। এই সাবজেক্টের জন্য রাইটারের প্যাশনটাকে কি করা যাবে দেখি তো। আমরা যদি পৃষ্ঠাগুলো এমনি উল্টাই, কি করতে পারবো? ইট ক্যান সেন্স, ওয়ান সেন্স, ইউ ক্যান সেন্স, ইট ক্যান সেন্স। ইট মানে একটা অবজেক্ট অথবা একটা প্রাণী, এটা কি কোনো প্রাণী উল্টাবে বা কোনো অবজেক্ট উল্টাবে? খেয়াল করেন বইটা কাকে, কথাটা কাকে বলতেছে? আমাকে। বলছে যদি আপনি বইয়ের পৃষ্ঠাগুলো উল্টান আপনি সেন্স করতে পারবেন, তাহলে কি
ইউ ক্যান সেন্স দ্য রাইটার্স প্যাশন ফর দ্য সাবজেক্ট। রাইটার এই সাবজেক্টটাকে কতটা ভালোবাসে। যেমন আমাদের বাসার সাথে পিচ্চি আছে, আমাদের পিচ্চিরা দেখবেন আমাদের বই খুব ভালোবাসে, বই খুব মনোযোগ দিয়ে পড়ে, ছিঁড়ে ফেলে পৃষ্ঠা, বই দেখবেন সকালে দিয়ে গেছেন দেখবেন মলার টলার শুদ্ধা ঢিলা পুরা বই আর নাই বইয়ের জায়গায়, খুব ভালোবাসে বইটাকে তারা বইয়ের সাথে যুদ্ধ করে কিছুক্ষণ। আচ্ছা, তারপর আসি, ইচ অফ দি 8 সেকশনস হ্যাজ অ্যান ওভারভিউ। বইয়ের প্রত্যেকটা সেকশনে কি আছে? একটা ওভারভিউ আছে, ড্যাশ কারেন্ট কনসার্নস অ্যান্ড ফিউচার কনজারভেশন প্ল্যানস, যেটা দেখাচ্ছে কারেন্ট বর্তমান যেসব কনসার্ন এবং ফিউচার কনজারভেশন প্ল্যানস। কনজারভেশন মানে সংরক্ষণ, ভবিষ্যতে কীভাবে ওই গাছপালাগুলোকে সংরক্ষণ করা যাবে, আর কারেন্ট কী কী সমস্যা আছে এটা করতেছে। তাহলে প্রত্যেকটা সেকশনে একটা ওভারভিউ আছে যেটা কারেন্ট কনসার্ন আর ফিউচার কনজারভেশন প্ল্যানকে এটা করতেছে কি? হাইলাইটিং, ফোকাসিং, ব্রিঙ্গিং, ইনভলভিং। আচ্ছা, ব্রিঙ্গিং ইনভলভিং তো বাদ, ওগুলো ভালো না। ফোকাসিং হাইলাইটিং কোনটা? হাইলাইটিং কেন? আপনি যেভাবে বুঝছেন আর কি। আচ্ছা, এখানে ফিউচারের কথা বলা হয়েছে, দ্যাটস ওয়াই কারেন্ট এবং ফিউচার, দ্যাটস ওয়াই হাইলাইটিং দুই জায়গায় কম্পেয়ার করা হয়েছে। মানে কারেন্ট কনসার্ন এন্ড ফিউচার অ্যান্সার ঠিক আছে না, আপনি ওই ফিউচারকে তো ফোকাস করা যায়। আচ্ছা, হাইলাইট কেন? একটা সেকশন কী নিয়ে আলোচনা করবে সেটা কোথায় থাকে? শুরুতে থাকে না? সেটাই তো ওভারভিউ। ওভারভিউতে কী থাকে? সবগুলো ইনফরমেশন থাকে নাকি মেইন হাইলাইটগুলো থাকে? হাইলাইট থাকে, তাই না? যে না, ফোকাস কিন্তু একটা ছোটো জিনিসের উপর করতে পারি। আমি এটা ছোট জিনিসে ফোকাস করতে পারি, এটা বড় জিনিসে ফোকাস মানে কি? এটার উপর আলোকপাত করা। বাট হাইলাইট মানে সে এমনিতেই এইগুলাই সবচেয়ে হেডিং, একটা বড় বড় চ্যাপ্টার, তার নিচে কি আছে? আমি চ্যাপ্টারগুলো পাচ্ছি কোথায়? সূচিপত্র। বইয়ের যে সূচিপত্র থাকে ওখানে থাকে না, প্রত্যেকটা হাইলাইট করা থাকে, যেগুলো হচ্ছে হাইলাইট। এই বইয়ে এই টপিক নিয়ে আলোচনা করছে, এগুলো হচ্ছে হাইলাইটস। ক্রিকেটের সময় হাইলাইট কোনগুলা? 4, 4 ছক্কা আউট। আর যদি কেউ গালাগালি করছে, মারপিট করছে মাঝখানে, সেটা থাকলে সেটা। বাট ফোকাস করতে পারবেন যে কোনো ইস্যু নিয়ে। যে একজন একটা রান নিতে যায় বাড়ি খাইছে, যে এইটা নিয়ে দেখবেন নিউজ হয়ে গেছে, ওটার উপর ফোকাস করে যে ভাই, কিন্তু ওটা কিন্তু হাইলাইট না ম্যাচের। যে রান নিতে যায় বাড়ি খাইছে, ওর সাথে রাগারাগি, বিরাট কোহলির সাথে মারপিট করছে হচ্ছে সাকিব আল হাসান, কেন করছে? ওইটা ফোকাস হয়ে গেছে পুরো। ওটা কিন্তু ম্যাচের হাইলাইট না, বাট ওটা একটা ফোকাস। হাইলাইট হচ্ছে যেসব জিনিস আমার মেইন পয়েন্ট, ইম্পর্টেন্ট পয়েন্ট, সেগুলো হচ্ছে হাইলাইটস। আচ্ছা, যেহেতু প্রত্যেকটা সেকশনের ওভারভিউ শুরুর দিকে, তাহলে সেটা হাইলাইটই করবে প্রত্যেকটা কনসেপ্টকে। এসি বন্ধ কেন? ঠান্ডা লাগে? ও মাঝে মাঝে তাহলে এইটাও দিও। নর্মাল টেম্পারেচার ওকে সবার? গরম লাগে? আচ্ছা, একটু টেম্পারেচার বাড়ায় দাও, লাগলে দুইটাই দাও, দুইটাই হচ্ছে কি 27 করে দাও, পরে বেশি ঠান্ডা লাগবে। তাহলে 28 করে দাও। আচ্ছা দেখেন, আশা করি এটা তো কভার হয়ে যাবে। আচ্ছা আসেন, কোথায়? হ্যাঁ, হাইলাইটিং কারেন্ট কনসার্নস অ্যান্ড ফিউচার কনজারভেশন প্ল্যানস। আচ্ছা, তারপর ডেসপাইট আ ফিউ গ্যাপস, কিছু গ্যাপ থাকা সত্ত্বেও, অ্যান্ড দ্য অকেশনাল আনস্যাটিসফ্যাক্টরি ইলাস্ট্রেশন। ইলাস্ট্রেশন মানে হচ্ছে না, ইলাস্ট্রেশন হচ্ছে কি ছবি, মানে কিছু ছবি আছে যেগুলো কেমন খুব বেশি সুন্দর না, আর কিছু হালকা পাতলা গ্যাপ আছে। দিস হ্যান্ডবুক উইল রিমাইন্ড বোটানিস্টস, বোটানি মানে কি? উদ্ভিদবিদ্যা, গাছপালা নিয়ে যেটা। আর বোটানিস্ট হচ্ছে যারা উদ্ভিদ বিজ্ঞানী। আচ্ছা, তাদেরকে রিমাইন্ড করবে, তাদেরকে মনে করায় দিবে, অ্যান্ড স্পেশালিস্টস অফ দ্য ইম্পর্টেন্স অফ প্রোটেক্টিং দ্য কান্ট্রিজ প্ল্যান্ট লাইফ। এই দেশের যতগুলো গাছপালা আছে এদেরকে রক্ষা করার জন্য, এদেরকে প্রোটেক্ট করার জন্য যে গুরুত্বটা, সেটাও সবাইকে স্মরণ করাবে। ড্যাশ পার্সন ইন্টারেস্টেড ইন দ্য টপিক, যে কেউ এই টপিকে ইন্টারেস্টেড
whether student or hardened expert, সে একজন স্টুডেন্ট হইতে পারে, একজন হার্ডেন্ড এক্সপার্ট। এক্সপার্ট মানে তো বিশেষজ্ঞ, হার্ডেন্ড মানে কি? হার্ড মানে শক্ত, শক্ত বিশেষজ্ঞ না, এটা মানে খুবই উচ্চ মানের বিশেষজ্ঞ। আচ্ছা, উইল ফাইন্ড ইট ইনডিসপেন্সেবল, ইনডিসপেন্সেবল মানেও এসেনশিয়াল, তার কাছে বইটা খুবই ইম্পর্টেন্ট মনে হবে। আচ্ছা, যে কেউ, যে কোনো মানুষ এই টপিকে ইন্টারেস্টেড, কি হবে? এনি ওয়ান অফ পার্সন, কখনো শুনছেন এনি ওয়ান অফ পার্সন? হয় এনি পার্সন হয়, এনি পার্সন হয়, অথবা এনি ওয়ান হয়। এনি ওয়ান অফ পার্সন কেমনে হয় ভাই, তাই না? আপনারা তো ভালো ভালো অ্যান্সার দিচ্ছেন। এভরি পার্সন, প্রত্যেকটা মানুষ যারা এই টপিকে ইন্টারেস্টেড তারা এটার ব্যাপারে আগ্রহী হবে। তাহলে বুঝছেন, মিনিংটা খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকটা লাইন একটার সাথে আরেকটা কানেক্টেড। একটা লাইনে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক নাই, বাট সেটার মিনিংটা পরের ফিল ইন দ্য ব্ল্যাঙ্ককে অ্যাফেক্ট করতেছে, ওটার মিনিং থেকে পরেরটা অ্যান্সার হচ্ছে। তো এগুলো আমাকে সব কম্বাইন করে বুঝে বুঝে পড়তে হবে। বুঝে বুঝে পড়তে পারলে ইনশাল্লাহ আমি ভালো অ্যান্সার করতে পারবো। হ্যাঁ, অ্যাভারেজ টাইম মানুষ বলে যে 2 থেকে 2.5 মিনিট লাগে একটা এরকম একটা ইয়া সলভ করার জন্য। তো এটা আপনাদের এখন কাজ, আপনারা ভালো করে পড়বেন। এই যে আমরা 3টা পুরো ইয়া সলভ করলাম, বই তো দেখছেনি। বই আছে কি কি আমাদের? কেনিয়ান একটা বই আছে আর ম্যাকমিলান একটা বই আছে। এই 2টা বইয়ের দেখবেন টপিক যাবেন, এই যে ইন্ডেক্সে যাবেন, এই হাইলাইট আছে দেখেন, হাইলাইট দিয়ে দিছে। কোথায়? এটা হচ্ছে আপনাদের ইয়াতে গ্রুপে দিয়ে দিবে। ও, আপনি পরে অ্যাড হয়েছেন? হ্যাঁ, অ্যান্সার শিট আপনি পিছনে আছে ভাই, এই যে কন্টেন্ট না, এই দেখেন কি অ্যান্ড এক্সপ্লেনেশন, এখানে সব অ্যান্সার আছে। আর এই যে দেখেন প্রত্যেকটা, এখানে 4টা প্র্যাকটিস টেস্ট আছে, তার মধ্যে আপনার কি রিডিং না? রিডিংয়ের এই যে প্রথম টেস্টটা ধরেন, কই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, রিডিং অ্যান্ড রাইটিং, এই যে এখান থেকে পড়ে ফেলবেন। ওই বইতে কেনিয়ানে কোথা থেকে পড়বেন? এই যে এটাও ইন্ডেক্স চাই। এই দেখেন প্রত্যেকটা রিডিং সেকশন আছে, রিডিং সেকশন থেকে আপনারা সুন্দর রিডিং অ্যান্ড রাইটিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা বের করবেন, তারপর অ্যান্সার করে ফেলবেন। খুব কিন্তু কমপ্লিকেটেড না জিনিসটা, শুধু অর্থ বোঝাটা ইম্পর্টেন্ট, মিনিংটা বোঝা ইম্পর্টেন্ট, সাথে গ্রামারের কনসেপ্টটা ক্লিয়ার থাকা জরুরি। তো আপনাদের যে গ্রুপ, আপনি বলবেন একটু অফিসে যে আপনাকে গ্রুপে অ্যাড করে দিতে, হোয়াটসঅ্যাপ গ্রুপে। সেখানে হচ্ছে আজকে আমরা কী কী আপলোড করব, আপনাদেরকে দিব হচ্ছে আমি কলোকেশন, তারপর সাথে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এগুলো আমি দিয়ে দিব। ঠিক আছে, এই মানে ওরা দিয়ে দিবে, আমি ওদেরকে দিব, ওরা দিয়ে দিবে। ওদেরকে বলবেন যে আপু এটা একটু ভাইয়াকে বলবেন যে ইয়া করে দিতে। ঠিক আছে, গ্রুপে আমি আছি, আমি গ্রুপে আছি, আমাকে একজন ট্যাগ করে দিবেন। ওদেরকে তো বলবেনই, সাথে আবার ট্যাগও করে দিবেন যে ভাইয়া আপুকে বলে দিছি, তাহলে আপুকে একটু ধরাই দেওয়া হয়েছে, আপু আর ফাঁকি দিতে পারবে না। ভুলে বলে আমি তো ভুলে গেছি না, কোথায় ভুলে গেছেন? গ্রুপেও তো ছিল, মুখে বলছে আবার গ্রুপেও লিখছে। একজন লিখে দিবেন যে ভাই আপুকে বলে দিছি, কিন্তু আপুর আবার একটা আইডি আছে দেখবেন, যে যে আইডিটা আপনাদেরকে অ্যাড করে সেটা আবার ট্যাগ করে দিবেন যে ওনাকে বলে দিছি। ঠিক আছে, আমি তাহলে দিয়ে দেবো স্কুলে ইনশাল্লাহ। তো ঠিক আছে, কোনো প্রশ্ন আছে বলেন, কোনো কোয়েশ্চেন আছে?